আচ্ছা, দেখতে শুনতে পাচ্ছিস সব? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ। আচ্ছা, এইটা তো হচ্ছে তোদের ওই ইউনিট ওয়ানটা, রেপ্লিকেশনের যে পার্টটা আছে, যে ইউনিট ওয়ানটা, এটা হচ্ছে কি সেই পার্টটা। ওখানে নর্মালি তোদের ওই ডিএনএ আরএনএ এগুলো সম্পর্কে একটু পড়তে বলেছে। ঠিক আছে, এইখানে আমি ফার্স্ট শুরু করছিলাম তোদের প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক ক্রোমোজোমের মধ্যে ডিফারেন্সটা মেইনলি কিরকম আছে। মানে তো এইগুলো তোরা মোটামুটি জানিস অলরেডি। কি বলেছে, ফার্স্ট হচ্ছে দ্য টিপিক্যাল ক্রোমোজোম ফরমেশন ইজ অ্যাবসেন্ট ইন প্রোক্যারিওটস। স্বাভাবিক ব্যাপার, ক্রোমোজোম ফরমেশন গুলো তো ওরকম ভাবে কিছু হয় না, যেরকম আমাদের ইউক্যারিওটস এর ক্ষেত্রে হয় সেরকম ভাবে ওদের ডিরেক্টলি কিছু হয় না। ইউক্যারিওটস এর ক্ষেত্রে অবভিয়াসলি হয় অনলি আ সিঙ্গেল ক্রোমোজোম পার সেল মোস্ট অফ দ্য টাইম। ঠিক আছে, এই সিঙ্গেল সেলই প্রেজেন্স থাকে, আর ওটার ক্ষেত্রে তো একাধিক থাকবে ইউক্যারিওটস এর ক্ষেত্রে। প্রোক্যারিওটিক ক্রোমোজোমস ইজ কম্পারেটিভলি শর্টার। স্বাভাবিক ব্যাপার, ইউক্যারিওটিক ক্রোমোজোম অনেক বেশি লার্জার হয়, লোয়ার লেভেল ইউক্যারিওটিক ক্রোমোজোমও অনেক লার্জার হয়। প্রোক্যারিওটিক ক্রোমোজোম কন্টেইনস আ কোভ্যালেন্টলি ক্লোজ সার্কুলার ডিএনএ। নর্মালি মোস্ট অফ দি প্রোক্যারিওটসদের এটাই থাকে, কোভ্যালেন্টলি ক্লোজ সার্কুলার ডিএনএ থাকে। আর কিন্তু মোস্ট অফ দি ইউক্যারিওটস এর ক্ষেত্রে কিন্তু ওদের লিনিয়ার থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রোক্যারিওটিক ক্রোমোজোম কোডস ফর ফিউ প্রোটিনস, আর এটা কোডস ফর লার্জ প্রোটিনস, সাইজও বেশি, কোডও করে অনেক বেশি। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ নিউক্লিয়াস, প্রোক্যারিওটসে নিউক্লিয়াস থাকে না, আমরা সবাই জানি। প্রোক্যারিওটিক ক্রোমোজোম স্টে ইন ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য সাইটোপ্লাজম, একদম সাইটোপ্লাজমে থাকে, আর কিছু কিছু বিশেষ ক্ষেত্রে ওটা মেমব্রেনের দিকে মুভ করে। কিন্তু ইউক্যারিওটিক ক্রোমোজোমস কিন্তু সাইটোপ্লাজমস থেকে একদমই সেপারেট, একদমই একটা সেপারেট এন্টিটি হিসেবে থাকে নিউক্লিয়াসের মধ্যে, সেটা আমরা জানি। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রোক্যারিওটিক ক্রোমোজোম সামটাইমস অ্যাসোসিয়েটেড উইথ দি মেসোজোমস অফ দি প্লাজমা মেমব্রেন। ওই যে বললাম কিছু বিশেষ ক্ষেত্রে ও প্লাজমা মেমব্রেনের দিকে মুভ করে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য টাইম। ইউক্যারিওটিক ক্রোমোজোমস ক্যান নট বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্লাজমা মেমব্রেন। ও কিন্তু কখনোই এই রকম কোনো পোর্শন কিছু ও করে না, একদমই করে না। ঠিক আছে, ও সবসময় কিন্তু তোর নিউক্লিয়াসের মধ্যেই থাকে। হ্যাঁ, যখন নিউক্লিওলাসের সেল ডিভিশনের সময় যখন ডিসলিউশন হয় তখন অবভিয়াসলি ওর একটা মুভমেন্ট হয়, কিন্তু নর্মালি ও কিন্তু এদিকে মুভমেন্ট করে না। নেক্সট, দ্য ডিএনএ ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দি হিস্টোন প্রোটিনস। জানি আমরা এটা হিস্টোন থাকে। নিউক্লিওজোমস আর নট ফর্মড ইন প্রোক্যারিওটস, হিস্টোনও থাকে না, কোনো রকম কোনো নিউক্লিওজোমেরও কোনো রকম কোনো ব্যাপার নেই। Prokaryotic chromosomes contains only a single origin of replication. এটা তোরা রেপ্লিকেশন অলরেডি পড়া শুরু করেছিস, সেখানে তোরা দেখেছিস যে অরিজিন অফ রেপ্লিকেশনটা কি, মানে যেখান থেকে রেপ্লিকেশনটা স্টার্ট হয়। প্রোকারিওটস এর ক্ষেত্রে নর্মালি কিন্তু সেটা একখানাই হয় যেখান থেকে স্টার্ট হচ্ছে, ইউক্যারিওটস এর ক্ষেত্রে কিন্তু একাধিক হতে পারে। ইন প্রোকারিওটস দ্য রেপ্লিকেশনস অফ ডিএনএ ক্যান অকার ইন এনি স্টেজ অফ দি লাইফ সাইকেল। নিজেদের লাইফ সাইকেল তার মধ্যে যে কোনো সময় কিন্তু রেপ্লিকেশনটা হতে পারে, কিন্তু ইউক্যারিওটস এর ক্ষেত্রে একদম ফিক্সড, যে কোনো স্টেজে হয় না, এস ফেজে গিয়ে হয় এটা। The negative charge of prokaryotic chromosomes are nullified by magnesium 2 ions. Prokaryotic chromosomes আর ইউক্যারিওটিক ক্রোমোসোমস দুটোই কিন্তু নেগেটিভ চার্জ থাকে, কিন্তু নেগেটিভ নেগেটিভ রিপালশনস হয়। তুই খেয়াল করে দেখ, যখন আমরা নিউক্লিক অ্যাসিড পড়েছিলাম তখন আমরা নিউক্লিওটাইড পড়েছি, নিউক্লিওটাইড গুলো জয়েন আপ করে করেই তো আমার ডিএনএটা বা আরএনএটা তৈরি করছে। তাহলে প্রত্যেকটা দেখ, খেয়াল করে দেখবি এটিপি বলি, মানে ট্রাইফসফেট ছিল, কিন্তু ধর পরপর দুটো এটিপি বাইন্ড আউট করলো, অ্যাডিনিন অ্যাডিনিন দুটো বাইন্ড আউট করলো, তাহলে মাঝখানে কিন্তু একটা সিঙ্গেল ফসফেট থাকে বন্ড করে। আবার ওই সেকেন্ড অ্যাডিনিনটার পরে ধর একটা গুয়ানিন বাইন্ড করলো, তাহলে অ্যাডিনিন আর গুয়ানিনের মাঝখানেও একটা ফসফেট রয়েছে। এবার আগের ফসফেট আর এই ফসফেট একে অপরকে কিন্তু রিপালশন করতে পারে, যেহেতু ওরা ক্লোজ প্রক্সিমিটিতে থাকে। আর কোভ্যালেন্টলি ক্লোজ সার্কুলার ডিএনএ বলেছি, তার ফলে হচ্ছে পিছিয়ে 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 একটা ছোট্ট এরিয়ার মধ্যে কিন্তু ও রয়েছে, বসে রয়েছে। তাহলে এই যে
এরকম একটা ছোট্ট এরিয়ার মধ্যে রয়েছে, তার মধ্যে যদি এতগুলো নেগেটিভ চার্জ থাকে, প্রত্যেকটা বন্ড ফর্মেশনে একটা করে নেগেটিভ চার্জ, তাহলে তো নেগেটিভ নেগেটিভ ডিপারশন করবে এবং স্ট্রাকচারটাকে ডিস্টেবিলাইজ করে দেবে, ভেঙে চুরে একাকার করে দেবে। তার জন্য এটাকে নিউট্রালাইজ করতে হয়। প্রোকারিওটসের ক্ষেত্রে এই নিউট্রালাইজেশনটা করে ম্যাগনেসিয়াম আয়ন, আর ইউক্যারিওটসের ক্ষেত্রে হিস্টোন প্রোটিন। মোস্ট অফ দ্য হিস্টোন প্রোটিনের অ্যামিনো অ্যাসিডস গুলো পজিটিভলি চার্জড হয়, যেরকম আর্জিনিন, হিস্টিডিন, এরাই সব থাকে হিস্টোন প্রোটিনটার মধ্যে। নেক্সট, টেলোমিয়ার থাকে না, ইউক্যারিওটসে টেলোমিয়ার থাকে। স্ট্রাকচারস লাইক সেন্ট্রোমিয়ার, কাইনেটোকোর, সেকেন্ডারি কনস্ট্রাকশন, এগুলো কিচ্ছু থাকে না, কিন্তু ইউক্যারিওটসের ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো থাকে। ঠিক আছে, কোনো কোয়ারিজ থাকলে বল। আচ্ছা, তাহলে নেক্সট পার্টে মুভ করছি। এইবার হচ্ছে আমার কি আছে, ফোল্ডিং মিস্ট্রি। ফোল্ডিং মিস্ট্রি মানে যে অত ছোট জায়গার মধ্যে এত বড় ক্রোমোসোমটা কি করে থাকছে। সেটা ইউক্যারিওটস এর হলে তো অবশ্যই, প্রোক্যারিওটস এর ক্ষেত্রেও কিন্তু এটা সত্যি। মানে ওর যা ক্রোমোসোমের সাইজ, ওইটুকু জায়গার মধ্যে থাকার কথা না। তার মানে সায়েন্টিস্টরা এটা প্রথম অ্যাজাম্পশন করলো যে হ্যাঁ, তার মানে নিশ্চয়ই বেটা ফোল্ড করে থাকে। ঠিক আছে, যেটা আমি বলছিলাম যে ফোল্ডিংটাই এমন হয় যে কারণে ওই ছোট্ট একটা স্পেসের মধ্যে ও কিন্তু থাকতে পারছে। তাহলে এটা হচ্ছে কি আমার ফোল্ডিং মিস্ট্রিটা, এবার আমরা দেখব যে কেমন করে ওটা ফোল্ডিং হচ্ছে। কি বলেছে, দ্য ক্রোমোসোমস অফ ইউক্যারিওটিক অর্গানিজমস, আমরা নর্মালি কিন্তু পুরো জায়গাটাতে ইউক্যারিওটস নিয়ে ডিল করব, আর কমপ্লেক্স। ইউক্যারিওটস এর ক্রোমোসোম মারাত্মক কমপ্লেক্স, আমরা জানি, সাইজও বিশাল। আর অন্য কোনো প্রোটিন কি ইনভলভ আছে, হিস্টোন টিস্টোন ইনভলভ আছে কি না আছে ওসব তো পরের কথা, কিন্তু ডিএনএ সাইজটা যেহেতু বড়, কমপ্লেক্সিটিও অনেক বেশি। Complex structural organizations of DNA and proteins. The exact structural organizations of proteins and DNA to form the chromatin material is a curious question in scientific community. The curiosity becomes a wonder when we realize the total length of the DNA. ঠিক আছে, মানে ক্রোমাটিনের ওইখানটাতে প্রোটিন ডিএনএ কি করে নিজেদের মধ্যে ইন্টারাকশনস করে বসে আছে, এইটা অলওয়েজ একটা কিউরিসিটি ছিল সায়েন্টিস্টদের মধ্যে। এই কিউরিসিটি আরো মারাত্মক লেভেলে চলে যায় যখন ওরা জানতে পারে যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল লেন্থ অফ আ ডিএনএ মলিকুল, কতটা। ঠিক আছে, তাই বলছে দ্য কিউরিসিটি বিকামস আ ওয়ান্ডার হোয়েন উই রিয়েলাইজ দ্য টোটাল লেন্থ অফ দি ডিএনএ ইন আ সিঙ্গেল সেল। একটা সিঙ্গেল সেলে ডিএনএটা লেন্থ কতটা, আর নিউক্লিয়াস যার মধ্যে থাকে তার সাইজ কতটা। ফর এক্সাম্পল, ইন আ ডিপ্লয়েড হিউম্যান সেল, আমাদের হিউম্যান সেল ডিপ্লয়েড, আমরা জানি কতগুলো ক্রোমোসোম থাকে, 46, 23 into 2, 46. The DNA in all these 46 chromosomes when joined together, এই 46 খানা ক্রোমোসোমের যে টোটাল ডিএনএ, তাকে যদি তুই জয়েন আপ করিস, ইট উইল হ্যাভ আ ডিস্টেন্স অ্যাট অ্যাবাউট 2.2 মিটার্স। এত বড় হবে 46 খানা ডিএনএ একসাথে জয়েন আপ করলে, 2.2 meters হয়ে যাবে। Thus, the average length of the DNA in a single chromosomes will be 4.8 centimeter or 48,000 micrometer. এতটা বড় ডিএনএ, 4.8 সেন্টিমিটার, বুঝতেই পারছিস খুব কম তো নয় কিছু। On average, the human chromosomes at its metaphase stage is about 6 micrometer long. সব থেকে বড় থাকে ওই সময় ডিএনএটা 6 মাইক্রোমিটার পর্যন্ত লং হতে পারে। This means 48,000 micrometer long DNA strand is heavily folded to form a 6 micrometer long chromosomes with a packing ratio of 8,000:1. 8,000 টাইমস প্যাকিং করলে ও 6 মাইক্রোমিটারে পৌঁছাবে। এই একটু হোলকার, আচ্ছা আমি কিন্তু পড়াচ্ছি, শুনতে কি পাওয়া গেছে? তাহলে এই এতটা বড় লেন্থের ডিএনএ 8,000 টাইম যদি আমি ছোট করতে পারি, তাহলেই কিন্তু ওই জায়গাটার মধ্যে প্যাকেজ আউট হতে পারছে। তাহলে তাহলে এটার ফোল্ডিং প্যাটার্নটার মধ্যে এবার আমরা ঢুকবো যে কি করে এটা হলো। For explaining the structural organizations of DNA and proteins in the chromosome, various theories have been put forward by the scientists, by different groups of scientists. ডিউপ্র প্রথম বললো, কি বলছে, ফোল্ডেড ফাইবার মডেল। সবাই বুঝতে পারছে যে ওখানে নিশ্চয়ই কিছু একটা ফোল্ডিং হয়েছে, আদারওয়াইজ তো এটা পসিবল নয়। অ্যান্ড নিউক্লিওজোম মডেল আর দি টু সার্চ মডেল, দুটো মডেলই কিন্তু ইম্পর্টেন্স খুব কাছাকাছি দিয়ে গেছে।
trying to explain the ultra-structural organizations of DNA and proteins in the chromosome. ঠিক আছে, কি বলছে? Folded fiber model. The folded fiber model of the chromosome proposed by 1965. He published this model based on his studies on the human chromosome using electron microscope. তখন তো electron microscope অনেক নতুন। The important features of the folded model কি, each chromosome contain a single but long and coiled chromatin fiber. Chromatin fiber দিয়ে coiled out হয়ে আছে। তা coiling যখনই হয়েছে তার মানে কিন্তু আছে। Fiber is more or less uniform in thickness, মানে যেটা ধরেও folded out হয়েছে সেটা তো thickness সব মোটামুটি ইউনিফর্ম আছে। He suggested the thickness of this fiber around 200 to 250 angstrom. The single chromatin fiber contains a single DNA তো double helix structure. একটা chromatin একটা DNA double helix এবং তার associated proteins গুলোকে নিয়ে ধরে আছে। The 20 angstrom thick DNA double helix is packed spirally to form a fiber. Spirally packed out করেছে। Okay. This fiber is then coiled to form a 10 to 100 angstrom fibers called type A fiber. এবার এই যে ফাইবারটা ফর্ম আউট করলো এই 20 অ্যাংস্ট্রম থিকনেসের, সেইটা কি করছে, সেইটা 10 to 100 অ্যাংস্ট্রমের আরেকটা ফাইবার কয়েল তৈরি করছে, মানে আরেকবার ফোল্ডিং হচ্ছে। ঠিক আছে, তোরা বুঝতে পারছিস তো? মানে ধর একটা সুতো তুই তৈরি করেছিস, খুব কাছ থেকে যদি তুই দেখিস তাহলে দেখবি সেই যে সুতোটার মধ্যে কিন্তু দুটো বা তিনটে সুতো পেঁচিয়ে 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 তৈরি হয়েছে ওই একটা সুতো। ঠিক আছে, তারপরে ওরকম সুতোকে যদি তুই আবার প্যাচ দিস, এটা হচ্ছে সেই ফোল্ডিং, তাহলে কিন্তু আরেকটু ছোট হলো। দ্য প্যাকিং রেশিও অফ দি ডিএনএ ইন দ্য টাইপ এ ফাইবার হচ্ছে 6:1 1 তুই প্যাক করেছিস। টাইপ এ ফাইবার ফার্দার coiled to form 200 to 250 angstrom thick type B fiber with a folding ratio of 10:1. এইবার যে টাইপ এ হয়ে গেল, এবার টাইপ 2 ফাইবারে আমি মুভ করলাম। ঠিক আছে, টাইপ 2 ফাইবার গিয়ে আমার আরো ফোল্ডিং করে দিল, থিকনেসটা একটু বাড়লো কিন্তু ফোল্ডিংটা 10:1 করে দিল। The 200 to 250 angstrom type B fiber is further folded, আবার ওটা folded হলো to form the chromatid, এইবার chromatid formation হলো। The fiber is supposed to contain DNA histone helix. The DNA histone helix is in a supercoiled condition. The histone protein bound on outer side of the DNA and forms a shell around the DNA. Grupa call this histone core chromosome histone shell. এটাকে histone shell বলছে। এই যে হিস্টোন ডিএনএটা আছে দেখ, ডিএনএটাকে পুরো র্যাপ আউট করে এই হিস্টোনটা বসে রয়েছে। এটা হচ্ছে আমার ফোল্ডেড ফাইবার মডেল অফ ক্রোমোসোম। দেখ এই পর্যন্ত বুঝতে কত অসুবিধা হলো বল? হ্যাঁ, এই হিস্টোন শেল হচ্ছে ডিএনএটাকে টোটাল র্যাপ আউট করে রেখেছে হিস্টোন প্রোটিনটা। আপাতত তাই মনে রাখ, পরবর্তীকালে আমরা হিস্টোনের কাজটা দেখব। আপাতত মনে রাখ হিস্টোন প্রোটিনটা ডিএনএটাকে টোটালি র্যাপ আউট করে রেখেছে এবং ওই অবস্থায় ও কন্টিনিউয়াসলি কয়েলড আউট হচ্ছে। In S phase of the cell cycle, the chromatid undergo a round of replication to form a two sister chromatid. এটাই ক্রোমাটিড। এই ক্রোমাটিডটা কি করছে, রেপ্লিকেশনের মধ্যে দিয়ে গিয়ে দুটো সিস্টার ক্রোমাটিড তৈরি করছে। সিস্টার ক্রোমাটিড কিন্তু যে জায়গাটা রেপ্লিকেশন হয়নি সেই জায়গাটাতে কিন্তু হেল্ড আউট হয়ে বসে আছে। এটা খেয়াল করে দেখ, এই দুটো হচ্ছে সিস্টার ক্রোমাটিড, নিচের ছবিটা। আর সেন্ট্রোমিয়ার ওই পজিশনটাতে কিন্তু ওরা হেল্ড আউট হয়ে বসে আছে, কারণ ওই জায়গাটাতে এখনো পর্যন্ত রেপ্লিকেশন হয়নি। রেপ্লিকেশন হওয়ার পরে দুটো কমপ্লিট ফাইবার হয়ে ওরা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এবার ডিমেরিটসটা কি আসছে এখান থেকে? বেশ কিছু ডিমেরিটস আছে। ঠিক আছে, কেন? The DNA histone association as described in this model is now considered unlikely by the discovery that DNA itself is loop around histone bits to form nucleosome. মানে উনি বলেছিলেন ডিএনএটাকে হিস্টোন পেঁচিয়ে রেখেছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে না, ডিএনএ হিস্টোনকে প্যাকিং করে 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 মানে প্যাক করে 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 গেছে, গিয়ে তো লুপ আউট হয়ে গিয়ে আলটিমেটলি নিউক্লিওজোম ফরমেশন করেছে, হিস্টোন ডিএনএ কে প্যাক আউট করেনি।
ঠিক আছে, মানে ডিএনএ লেয়ারের ওপর দিয়ে হিস্টোন যায়নি, হিস্টোনের লেয়ারের ওপর দিয়ে ডিএনএটা নিজেকে পেঁচিয়েছে। মানে ধর সুতোর যে রিলটা, তার যে ভেতরের যে মোটা কাগজটা ওইটা হচ্ছে হিস্টোন, তার বাইরে দিয়ে যেটা প্যাচ আউট হয়েছে ওটা হচ্ছে ডিএনএ। ঠিক আছে, আগে ভাবা হতো রিলের মাঝখান দিয়ে ডিএনএ গেছে, তা নয়। We now know that histones are not forming a shell around the DNA. ডিএনএ এর চারপাশ দিয়ে ও কোনো শেল তৈরি করতে পারছে না। The DNA is not buried inside a protein shell. ডিএনএ কখনোই প্রোটিন কোনো শেল মানে বেসিক্যালি হিস্টোনের মধ্যে বুরিড আউট হয়ে কিন্তু নেই। The DNA is freely exposed along the entire surface of the genetic expression. Dupra model was replaced by the most popular and universally accepted model, সেটা কি নিউক্লিওজোম মডেল অফ দি ক্রোমোজোম। এই মডেলটাই এখন মোটামুটি ভাবে আমাদের কাছে অ্যাকসেপ্টেড। ঠিক আছে, কোনো কোয়েরিজ থাকলে বল। আচ্ছা, does the DNA really need to fold inside the nucleus? মানে প্রশ্নটা হচ্ছে এবার একটা গ্রুপ থেকে প্রশ্ন এটা কোয়েরিজ করা হলো যে ডিএনএ কি সত্যি ফোল্ডিং এর প্রয়োজন হয় নিউক্লিয়াসের মধ্যে। কি বলছে দেখ, a diploid human cell contained approximately 6.4 billion base pairs। আমাদের যেরকম হিউম্যান সেল রয়েছে সেগুলো 6.4 বিলিয়ন বেস পেয়ার দিয়ে তৈরি। These 6.4 billion base pairs are distributed in our 23 pairs of the chromosomes. We know that each chromosome contains a single linear segment of DNA. According to the Watson-Crick model, the distance between each base pair in a double helix is 0.34 nanometer. আমরা জানি এটা ওয়াটসন ক্রিকের। আচ্ছা, তোদের কাছে কি লেনিনজার এন্ড কক্সটা আছে সবার কাছে, বা তার ইবুক? হ্যাঁ স্যার আছে। ঠিক আছে, আচ্ছা ওইখানে দেখবি তুই নিউক্লিক অ্যাসিড চ্যাপ্টারে যাবি। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড চ্যাপ্টারে গিয়ে ওইখান থেকে একটা পার্ট পড়তে হবে, সেটা হচ্ছে এ বি জেড ডিএনএ, তার ডিফারেন্সটা, এ বি জেড ডিএনএ ডিফারেন্সটা। ওইখানেই প্রত্যেকটার এই যে বলেছে না, যে কি বলেছে, দ্য ডিস্টেন্স বিটুইন ইচ বেস পেয়ার, সেটা হচ্ছে 0.34 ন্যানোমিটার। প্রত্যেকটার এটা বলা আছে যে কোনটার কি। এটার ক্ষেত্রে 0.34 ন্যানোমিটার। তাহলে তোর কাছে বেস পেয়ার কতগুলো রয়েছে? 6.4 বিলিয়ন বেস পেয়ার। তাহলে টোটাল লেন্থ কত হবে? আগেও আমরা দেখেছি 2.2 মিটার, এতটা লেন্থ হওয়ার কথা। The total length of the DNA of a single human cell, খেয়াল করে, একটা সিঙ্গেল হিউম্যান সেল কিন্তু তারই লেন্থ হচ্ছে 2.2 মিটারস লং। ঠিক আছে, তাহলে আমাদের সব সেলসের ডিএনএ যদি একসাথে হয় তাহলে বুঝতেই পারছিস কত লম্বা হবে ডিএনএটা। যাই হোক, সেটার মধ্যে আমরা যাব না, কিন্তু এত বড় ডিএনএটা আমার নিউক্লিয়াসের মধ্যে কিন্তু রয়েছে। তাই বলছে the size of the nucleus in which the chromatin is situated, ওটা হচ্ছে মাত্র 10 মাইক্রোমিটার in diameter. Thus it is evident that the 2.2 meter long DNA should fold several times to fit in the nucleus of 10 micrometer diameter. The exact nature and pattern of folding of DNA strands in the nucleus disclose the organizations of the genetic materials in the cell. এই যে সিলেবাসে আছে না, অর্গানাইজেশনস অফ দি জেনেটিক মেটেরিয়ালস, অর্গানাইজেশনস অফ দি ডিএনএ, এটাই হচ্ছে অর্গানাইজেশন। যে এত ছোট নিউক্লিয়াসের মধ্যে এত বড় মালটা কি করে রয়েছে। স্যার, হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল, মানে হ্যাঁ। ডিএনএটা তো এত লম্বা, স্টিল ওটা স্যার যখন ফোল্ড হয়ে যাচ্ছে একবার মাইক্রোস্কোপিক লেভেলে চলে যাচ্ছে, বাট যদি ওই রকমই পাতলা যদি সুতো বাই নেওয়া, সেটা তো হয় না যতই করি। ওরকম আরেকবার বল, পাতলা মানে যদি ওই রকমই পাতলা বা সুতো বা কিছু ওই রকমই মানে যদি না হয়, যখন ওটা যদি ফোল্ড করি অতটা, ওটা তো মানে তাও স্টিল দেখা যায়, মানে এটা এতটা প্যাকিং। হ্যাঁ, স্টিল তুই যদি স্টেইন আউট করিস তাহলে ওটা ভিজুয়ালাইজ হচ্ছে। ঠিক আছে, স্টিল আমি সুতোর কথা বলছি, মানে যেটা নিডেলে যেটা
লাগায়, ওটা তো অতটা অনেকটাই পাতলা হয়। ওইগুলোকে যদি ফোল্ড করে বা এরকম কম্প্যাক্ট করে গোল করে করি, তাও স্টিল ভিজিবলাইজ হয়। বাট আচ্ছা, আর না না, ডিএনএ এর ওটা তো আমি ক্ষেত্রে সেটা ওটা আমি একটা সুতোটাকে তো অ্যাজ আ এক্সাম্পল হিসাবে বলেছি, মানে সুতোর সাইজের থেকে তো এর সাইজ তো আরো ছোট, অনেক ছোট। দেখে বুঝতেই পারছিস, দুটো বেস পেয়ারের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 0.34 মাত্র। একটা 0.34 ন্যানোমিটার মানে কতটাই ছোট, অত ওই ন্যানোমিটার লেন্থ তো আমাদের মানে আইতে তো ভিজুয়ালাইজ হবেই না। আমরা হিমোসাইটোমিটার, মাইক্রোমেট্রি যেগুলো করি, তাতে তো ন্যানোমিটার তো ছেড়ে দে, মাইক্রোমিটারেও ভিজিবল করা যায় না ভালোভাবে, একমাত্র ইলেকট্রন মাইক্রোস্কোপ গুলোতে খুব সুন্দর করে ভিজিবল হয়। যে কারণে ডিএনএ টাকে ভিজিবল করতে গেলে আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপের হেল্প তাই নিতে হয়। ওখানে ওই মাইক্রোমিটার লেন্থে তোর ডিস্টেন্সটাকে তোর কভার আউট করে, ফোকাস আউট করতে পারে। ঠিক আছে, মানে ধর তুই যখন মাইক্রোস্কোপে, যখন তোদের প্র্যাকটিক্যালটা করাবো তখন দেখবি তোরা যে মাইক্রোস্কোপের তলায় যখন তোরা ফোকাস করছিস না, তো একটা পার্টিকুলার এরিয়া ফোকাস করছিস। এবার প্রশ্নটা হচ্ছে যে ওটা কতটা এরিয়ার মধ্যে তুই ফোকাস করছিস। ঠিক আছে, 1 মিলিমিটার, 0.01 মিলিমিটার, কতটা? ওইটা ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে মাইক্রোমিটারে চলে যায়, 1 মাইক্রোমিটার, 2 মাইক্রোমিটার, এরকম। ন্যানোমিটারে যায় কিনা আমি সত্যি কথা বলতে জানি না, আমি ইলেকট্রন মাইক্রোস্কোপের কাজ করেছি, আমি মাইক্রোমিটার লেভেল পর্যন্ত কাজ করেছি, তারপরে তো আমি জানি না হয় কিনা, হতেও পারে। ঠিক আছে, তাহলে তাহলে ওই লেভেলে গেলে তাহলেই কিন্তু তুই ডিএনএটাকে ভিজুয়ালাইজ করতে পারবি। নর্মাল মাইক্রোস্কোপের তলায় কিন্তু তুই ডিএনএটাকে আনস্টেইনড অবস্থায় ভিজুয়ালাইজ করতে পারবি না, কখনোই পারবি না। যে কারণে আমরা নর্মালি ডিএনএটাকে ভিজুয়ালাইজ করবার জন্য সাধারণত এস ফেজের সেলগুলোকে নিই। হ্যাঁ, মানে যখন রেপ্লিকেটিভ মোডে আছে, বেশ অনেকটা বড় সাইজের ডিএনএ হয়ে বসে আছে, রেপ্লিকেশন করছে, তাহলে ওই সময় নিলে ভিজুয়ালাইজেশন কিছুটা সুবিধা হয়। ডিএনএ স্টেনটা, তোদের ডিএনএ স্টেন আছে, ওটাতে সুবিধা হয় তখন। মানে ধর তোর হাতের সারফেসেও প্রচুর পরিমাণে ডিএনএ বসে আছে। আমরা যে বলি না যে ফরেনসিক স্টাডি, তার একটা বড় পার্টি তো হচ্ছে এইটা, যে তুই নিজের যেখানে বসেছিস, যেখানে টাচ করেছিস, সেখানেই তোর মিলিয়নস অফ ডিএনএ কিন্তু গিয়ে ওখানে পড়ে আছে। কিন্তু তুই কি দেখতে পাচ্ছিস? দেখা তো সম্ভব না, কারণ হ্যাঁ দেখতে পাবি, কিরকম দেখতে পাবি? ইউ নিড আ মাইক্রোস্কোপ, যেটা কিনা ন্যানোমিটার লেন্থে তোকে দেখিয়ে দেবে, বা অ্যাটলিস্ট মাইক্রোমিটার লেন্থে। স্যার আর একটা জিনিস জিজ্ঞাসা করা ছিল। আপনি হ্যাঁ, বলছিলেন মাইক্রোস্কোপটাকে মাইক্রোমিটার লেভেলে ফোকাস করতে হয়। তো স্যার আমাদের 12-এ একটা প্র্যাকটিক্যাল করিয়েছিল চিল্ড ইথানল দিয়ে। স্যার ওতে মানে লাস্টের দিকে যেটা আসতো ওটা নাকি ডিএনএ বলতো স্যার, তাহলে ওটা স্যার দেখা যাচ্ছে কি করে? না স্যার ওটা কি মাইক্রো স্টেইন করেছে? না স্যার, মানে চিল্ড ইথানল নিয়ে সেলের থেকে ওটাকে মানে জেনেটিক মেটেরিয়ালটাকে সেপারেট করে, যেটা আমি একটা জানি না প্র্যাকটিক্যাল ওটাকে কি ছিল। ওটাকে কি করে ডিএনএ বলেছে, আমি কি করে বলবো ভাই, আমি জানি অনিয়ন না। গ্রাইন্ড করে কি? হ্যাঁ, হ্যাঁ, না গ্রাইন্ড না না, করে। ওটা তো আলাদা, ওটা তো শুধু ডিএনএ না, ওটা তো পুরো আলাদা, ওটা আলাদা সিস্টেম ছিল ওটা পুরো। ওইটা তুই ভিজুয়ালাইজ করতে পারবি, ওর সাইজটা অনেক বড় বলে। হ্যাঁ, ওটা সাইজটা অনেক বড় বলে তুই ভিজুয়ালাইজ করতে পারবি। ওনিয়ান থেকে আমাদেরও আছে, ঠিক আছে, ওনিয়ান থেকে তো আমাদেরকেও করতে হবে, একটা প্র্যাকটিক্যালে আছে ওনিয়ান থেকে। ওনিয়ান থেকে আচ্ছা আছে, আর আচ্ছা। স্কোয়ামাস থেকে আছে। ওই দুটো হ্যাঁ জায়গাতে স্যার, তুই অনিয়ন থেকেই ছিল 12-এ যেটা ছিলাম। স্টিম না করে করেছে। হ্যাঁ, স্টেন না করেই করেছে, গ্রাইন্ড করে তারপরে যেটা সেলটাকে রিমুভ করার জন্য ওটা মনে হয় লাইজেস। ডিএনএ দেখিয়েছে তোদেরকে পুরোপুরি তারপরে কি? না, বইয়ে ডিএনএ লেখা ছিল। স্যার ওটা আইসোলেশন অফ ডিএনএ ছিল ফ্রম আচ্ছা, এক্সট্রাক্ট, মিন্স ব্যানানা এক্সট্রাক্ট হতে পারে আর আদার এক্সট্রাক্ট হতে পারে। ওই মানে ওগুলোকে গ্রাইন্ড করে তারপর আমি ইথানল দিলাম, তারপর আরো কিছু কিছু আচ্ছা, আর এইবার বুঝতে পেরেছি, ইথানল দিয়ে ওটাকে এক্সট্রাক্ট করেছে ওখান থেকে। একটা এই সাদা ইথা- কালার একটা পিপিটি পড়েছিল, ওই পিপিটিটাকে হ্যাঁ, বলছিল সাদা কালারের প্রোটিন পিপিটি পড়বে, ছিল। সেন্ট্রিফিউজ করেছিল, সাদা রঙের একটা পিপিটি পড়বে, সাদা রঙের প্রেসিপিটেট পড়বে। হ্যাঁ, সাদা রঙের যে প্রেসিপিটেটটা পড়বে ওটা ডিএনএ, কোনো সন্দেহ নেই, ওটা যে ডিএনএ নয়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ওটা অনেকটা ডিএনএ, একটা সেট ডিএনএ নয়, ওটা অনেকটা ডিএনএ। তোদের যখন ধর আরেকটু উঁচুতে গেলে দেখবি প্লাজমিড আইসোলেশন করানো হবে, তখনও তোরা দেখতে পাবি যে ডিএনএ পড়ছে, বা জেনোমিক ডিএনএ আইসোলেশন করা। এইবারই 5th সেমিস্টারের আমার প্র্যাকটিক্যাল আছে জেনোমিক ডিএনএ আইসোলেশন, তোরা দেখতে পাবি যে পেনড্রপের মধ্যে সাদা রঙের একটা পিপিটি পড়ছে। ঠিক আছে, বাট ইটস নট আ সিঙ্গেল ডিএনএ, ওটা তো অনেকগুলো সেলের ডিএনএ, হতে পারে মিলিয়নস অফ সেলের ডিএনএ।
এক জায়গায় এসে পড়েছে, তাই তুই দেখতে পাচ্ছিস। তুই যেরকম ব্যাকটেরিয়াল কলোনি, ব্যাকটেরিয়া তো আমরা চোখে দেখতে পাই না নর্মালি, একটু বড় সাইজের হলে আলাদা কথা, কিন্তু যেগুলো নর্মাল ব্যাকটেরিয়া, ইকোলাই বল বা ব্যাসিলাস বল, স্ট্রেপ্টোকক্কাস বল, স্ট্যাফাইলকক্স, স্ট্যাপোরিয়াস বল, যেগুলো বল, এগুলো তো আমরা চোখে দেখতে পারি না, কিন্তু আমরা ল্যাবরেটরিতে দেখি। কি করে দেখি? ওটার কলোনি দেখি। ওইখানে মিলিয়নস অফ সেলস রয়েছে, একটা জায়গায় এগ্রিগেটেড করে রয়েছে, ডিভিশন করে 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 একটা জায়গায় এগ্রিগেটেড হয়েছে, তাই ওটাকে তুই খালি চোখে ভিজুয়ালাইজ করতে পারছিস। এটার ক্ষেত্রেও তাই, ঠিক আছে? কিন্তু এরকম জায়গা আসবে, এরকম স্লাইডও তোরা দেখতে পাবি যেখানে স্টেইন করা হয়েছে, স্টেইন করিয়ে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে দেখো এই ডিএনএটা মেটাফেজে রয়েছে, দেখো এটা প্রোফেজে রয়েছে, ঠিক আছে? ওই ডিএনএ সাইজগুলো ইটসেলফ বড়, ওই ডিএনএ সাইজগুলো ইটসেলফ বড়, আর ওগুলোকে আইসোলেট করে আনফোল্ডেড করে তারপরে ট্রিটমেন্ট করলে ওরকম ভাবে প্রিজার্ভ, মানে ওরকম ভাবে স্লাইডে তোর একেবারে পার্মানেন্ট স্লাইডে বানানো হয়েছে। পার্মানেন্ট হয় না ওগুলো, 1-2-3 বছর চলে, ওরকম ভাবে তৈরি করা হয়েছে, ঠিক আছে? তাই যে জিনিসটা ওই প্রেসিপিটেট হিসাবে যেটা দেখতে পাচ্ছিস ওটা ডিএনএ, কিন্তু ওটা এগ্রিগেটেড অফ ডিএনএ, অনেকটা ডিএনএ ওর মধ্যে আছে আচ্ছা স্যার। হয়তো, এবং হতে পারে ওর মধ্যে হয়তো ব্রেকডাউনও করে গেছে, যেরকম জেনোমিক ডিএনএ আইসোলেশন। এবার বুঝতেই পারছি ক্রোমোজোম বিশাল বড় লেন্থ, এত বড় ক্রোমোজোম, এবার আমি ওটার মধ্যে বারবার করে পিন ড্রপ দিয়ে আপ অ্যান্ড ডাউন করছি, সেন্ট্রিফিউজ করছি, শেক করছি, এই করতে গিয়ে অনেক সময় কি হয় ক্রোমোজোমটা ব্রেকডাউন করে যায়। ব্রেকডাউন যদি করে যায় তাহলে কিন্তু মার্কস কমে যায় আমাদের, ঠিক আছে? জেনোমিক ডিএনএ যাতে ব্রেকডাউন না হয়, তাই ট্রিটমেন্টটা অনেক স্মুথ ওয়েতে করতে হয়। ব্রেকডাউন করবার পরে জেলে যখন আমরা চালাই তখন দেখলে মনে হয় যেন অনেকগুলো ব্যান্ড এসছে, কিন্তু অনেকগুলো ব্যান্ড তো আসার কথা না, ক্রোমোজোমে তো একটাই ব্যান্ড আসবার কথা। অনেকগুলো ব্যান্ড কেন আসছে? কারণ ওই ব্রেক করে গেছে, ব্রেক করে নানা রকম লেন্থে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, ঠিক আছে? এই আর কি ব্যাপার। তবে নর্মালি তুই ডিএনএ চোখে দেখতে তুই পারবি না আনটিল ইউ আর গোয়িং টু ফোকাস ইট অ্যাটলিস্ট ইন মাইক্রো লেভেল, তাছাড়া দেখা যাবে না। আর নয়তো ওই স্টেইন করে স্লাইডে তুই ভিজুয়ালাইজ করতে পারিস, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখ, the size of the nucleus in which the chromatin situated is about 10 micrometer in diameter। ওই সেই একই গল্প ঘুরিয়ে দিয়েছে যে এত ছোট, তার মধ্যে ওটা কি করে হচ্ছে, বেসিক্যালি ফোল্ডেড হচ্ছে। আমি এর মধ্যে ঢুকছি না, ডিরেক্টলি নিউক্লিওজোমে আমি আসছি। নিউক্লিওজোম অ্যান্ড দি নিউক্লিওজোম মডেল কি বলছে? নিউক্লিওজোম ইজ দ্য লোয়েস্ট লেভেল অফ ক্রোমোজোমাল অর্গানাইজেশনস ইন দ্য ইউক্যারিওটিক সেলস। Nucleosome model is a scientific model which explains the organizations of the DNA and associated proteins in the chromosomes. মানে ক্রোমোসোমের মধ্যে নানা রকম প্রোটিনস গুলো ইনভলভড হয়ে তারপরে এই নিউক্লিওজোমটা ফরমেশন করেছে। Nucleosome model also explains the exact mechanisms of the folding. It is the most accepted model of the chromatin organizations. Nucleosome model of the chromosome is proposed by Roger Kornberg, নোবেল পেয়েছে। DNA in eukaryotes are associated with histone proteins। এইবারই আসলো আমার হিস্টোনের কাজটা, এতক্ষণ পর্যন্ত ভাষা ছিল যে হিস্টোন প্রোটিন গুলো ডিএনএটাকে র‍্যাপ করেছিল, পরবর্তীকালে বললো যে না, হিস্টোন প্রোটিনের ওপর দিয়ে ডিএনএটা র‍্যাপড আউট হয়েছে। কি বলছে দেখ, the chromosomes of eukaryotic organisms composed of DNA and associated proteins. The DNA and associated proteins are together called as the chromatin. The protein components of the chromosomes are grouped into two categories, একটা histone proteins, একটা non-histone protein। মানে দু রকমের প্রোটিনই কিন্তু থাকে ওর মধ্যে। কিছু প্রোটিন যেগুলোকে আমরা ক্যাটাগরাইজ করেছি অ্যাজ আ হিস্টোন প্রোটিন বলে, বাকি যারা থাকে তাদের সবাইকে একটা ক্যাটাগরিতেই ফেলে দিয়েছি, দে আর নন হিস্টোন। হিস্টোন প্রোটিন গুলো কি দেখ, বেসিক ক্রাইটেরিয়াটাই হচ্ছে দে আর দি বেসিক প্রোটিনস। বেসিক প্রোটিন মানে ওদের পজিটিভলি চার্জ হতে হবে। এবার এইখানটা দিয়ে একটা গল্প কিরকম দেখ, এই পজিটিভলি চার্জ কথাটা কিন্তু খুব ভেগ, কারণ ইউ আর টকিং অ্যাবাউট প্রোটিন, তার মানে অ্যামিনো অ্যাসিড নিয়ে তুই কথা বলছিস। অ্যামিনো অ্যাসিডস এর মধ্যে লাইসিন, হিস্টিডিন এদের পজিটিভলি চার্জ থাকে, ঠিক আছে? কিন্তু সেই কথাটাই খুব ভেগ, লাইসিন হিস্টিডিনের পজিটিভ চার্জ থাকে সেই কথাটাই খুব ভেগ, কারণ দ্যাট উইল ডিপেন্ড আপন দি পিএইচ। পিএইচ এর উপর ডিপেন্ড করে সলিউশনের পিএইচ কত। যদি পিএইচ অনেক বেশি থাকে তাহলে কিন্তু ও নিজের আর গ্রুপ থেকে এইচ প্লাসটাকে ডোনেট করে ছেড়ে দেবে ওই পিএইচটাকে নিউট্রালাইজ করবার জন্য। লাইসিনও তাই করবে, হিস্টিডিনও তাই করবে।
নর্মালি এই কাজটা ওরা করে যখন মোটামুটি পিচ 8-9 এরকম জায়গায় চলে যায়, খুব বেসিক রেঞ্জে চলে যায় তখন। কিন্তু আমাদের সেলুলার সিস্টেমে পিচটা থাকে সাধারণত 6 থেকে 7-এর মধ্যে, তাই না? তার ফলে ওরা কিন্তু বেসিক অ্যামিনো অ্যাসিড হিসাবেই থাকে, মানে পজিটিভলি চার্জ হোল্ড করে বসে আছে, which contain very large amount of the basic amino acids such as lysine and arginine, যেটা বললাম লাইসিন আর আর্জিনিন নিয়ে বসে আছে। এবার সামহাউ তুই যদি পিএইচ বাড়িয়ে দিতে পারিস, একটু বেসিক রেঞ্জে নিয়ে যেতে পারিস, তাহলেই কিন্তু ওরা নিজেদের এইচ প্লাস গুলোকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে ওরা নিউট্রাল হয়ে যাবে। আর যেই নিউট্রাল হয়ে যাবে ও ডিএনএর সাথে আর ইন্টারঅ্যাক্ট করতে পারবে না, ঠিক আছে? দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে টু ডিসোসিয়েট হিস্টোন মলিকিউলস ফ্রম ইটস ডিএনএ। এটাকে এইভাবে আমরা আলাদা করতে পারি। নেক্সট কি বলছে, লাইসিন এন্ড আর্জিনিন আর বেসিক অ্যামিনো অ্যাসিড সিন্স দেয়ার সাইড চেইনস কন্টেইন দি ওই অ্যামিনো গ্রুপ নিয়ে বসে আছে NH3+। There are 5 classes of histone proteins in the cells. The classifications of the histone is based on the structural difference, molecular weight and the lysine arginine ratio. 5 classes কি আছে? H1, H2A, H2B, H3 আর H4. The amino acid sequence of histone proteins is highly conserved among the organisms. কেন কনজার্ভ? কারণ মোস্টলি তো ওরা হিস্টিডিন আর লাইসিন দিয়ে তৈরি। বেসিক অ্যামিনো অ্যাসিড 20খানা যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আমাদের আছে, তার মধ্যে দুটোই বেসিক, তারা হচ্ছে হিস্টিডিন আর লাইসিন। আরেকটা আছে আর্জিনিন, ওটা খুব একটা সরি, হিস্টিডিন, লাইসিন আর আর্জিনিন। তার মধ্যে হিস্টিডিনটা এইটার ক্ষেত্রে খুব একটা কাজে লাগে না, ওটার স্ট্রাকচারাল একটা কমপ্লেক্সিটি আছে, ওই হিস্টিডিনের যে রিংটা আছে সেই জন্য এটা কোনো কাজে লাগে না আমাদের খুব একটা। মেইনলি লাইসিন আর আর্জিনিন দিয়ে এই স্ট্রাকচারটা তৈরি হয়। তার ফলে কি হয়ে গেছে যে এটা কিন্তু ইভলিউশনারি খুব কনজার্ভ সিকোয়েন্স হয়ে গেছে। মানে মানে ইউক্যারিওটসদের মধ্যে, মানে আমি, গরু, ছাগল, ভেড়া, কুমির যাদের আছে হিস্টোন, সবাই তো এরা ইউক্যারিওটস, তাদের সবাইরই কিন্তু ওই হিস্টোনের সিকোয়েন্সটা কিন্তু মোর অর লেস একই। তার কারণ হচ্ছে বেসিকই হতে হবে, বেসিক ছাড়া কাজ করবে না। The reason for this high conserved nature of histone is that in all organisms histones are associated with this genetic material of the DNA. ডিএনএ এর সাথে অ্যাসোসিয়েটেড হয়ে বসে আছে, তাই এটা কিন্তু খুব কনজার্ভ। মানে ডিএনএ প্যাকিং এ লাগবে, দিস ইজ আ ভেরি ভাইটাল পার্ট। পৃথিবীর সমস্ত আমাদের পৃথিবীর সমস্ত জীবজন্তু ডিএনএ কম্পোজিশন একই ফর্মুলার উপর বেস করে দাঁড়িয়ে আছে, ওয়াটসন ক্রিকের ফর্মুলা, তার বাইরে কিছু নেই, তাই না? এটি আর জিসি যেগুলো কিনা ডবল স্ট্র্যান্ডেড। তাহলে হোয়াট এভার ইটস বেস কম্পোজিশন, তাকে ফোল্ড করতে গেলে কিন্তু আমার একই রকমের সিচুয়েশনই লাগছে, আমাকে কিন্তু একই রকমের সিচুয়েশন ইউটিলাইজ করতে হচ্ছে। মানে একই রকমের প্রোটিন হয়ে গেলেই কেল্লা ফতে, সব অর্গানিজমের একই কাজ হয়ে যাবে, সেটাই হচ্ছে হিস্টোন। Nearly all amino acids of histone proteins are in direct contact with the DNA and engage in interactions with the DNA or other histones. How scientists understood the interactions of histones and DNA in chromatin? Scientists first treated the chromatin extracted from a cell with general nuclease enzyme. Nucleus exonucleus হয়, endonucleus হয়, দু রকম ধরনের নিউক্লিয়াস হয়। তো সায়েন্টিস্টরা কি করেছিল, সায়েন্টিস্টরা ডিএনএটাকে এক্সট্রাক্ট করেছে। যেরকম আমি তোকে বললাম যে আমাদের জিনোমিক ডিএনএ আইসোলেশন আছে, তো আমি ডিএনএটাকে এক্সট্রাক্ট করলাম, করে কি করলাম, আমি ভাবলাম এবার ডিএনএটা টোটালি ডিগ্রেডেড হচ্ছে কিনা আমি দেখবো। তার জন্য আমি কি করলাম, আমি নিউক্লিয়াস এনজাইম দিয়ে ট্রিট করলাম। নিউক্লিয়াস এনজাইমের কাজ কি? নিউক্লিয়াস এনজাইমের কাজ সিম্পল, টোটাল ডিএনএটাকে ডিগ্রেড করে দিয়ে বেরিয়ে যাও। এইটা করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি কি, যে আমার তো পুরো ডিএনএটা ডিগ্রেডেড হচ্ছে না, তার কিছু কিছু পার্ট আমার কিন্তু রয়ে যাচ্ছে। কি বলছে, আফটার দি নিউক্লিয়াস ডাইজেশন দ্য chromatin sample was run on the agarose gel for its separation. On agarose gel they noted that the DNA from many fragments approximately length of 200 base pair or multiple of 200 base pairs. ঠিক আছে, মানে কেউ হয়তো 400 ফ্র্যাগমেন্ট দেখতে পাচ্ছি, 1000-এর ফ্র্যাগমেন্ট দেখতে পাচ্ছি, কোথাও 200 ফ্র্যাগমেন্ট দেখতে পাচ্ছি, এরকম একদম টুকরো টুকরো হয়ে গেছে, এরকম কিন্তু আমি ভিজুয়ালাইজ করতে পারছি না। আচ্ছা, তোরা কি এগারোস জেল ইলেকট্রোফোরেসিস সম্পর্কে আইডিয়া আছে মোটামুটি একটা?
স্যার ওই বায়োটেকনোলজি চ্যাপ্টারটা যেটুকু ছিল 12 ওইটুকুই। আর মানে ওখানে কিসের বেসিসে সেপারেশন হয় সেটা জানিস কি তোরা? সেপারেশনটা কিসের বেসিসে হয়? স্যার স্যার চার্জ ওয়েটের হ্যাঁ চার্জ ডিএনএ নেগেটিভ চার্জ হয় তো পজিটিভ চার্জ অ্যাপ্লাই করে means যত ছোট ফ্র্যাগমেন্ট হবে সে তত দূর যাবে, আর যেটা বড় ফ্র্যাগমেন্ট সেটা কাছেই পড়ে হ্যাঁ, যাবে। এবার এবার তাহলে আমাকে বল যে যেহেতু তোরা এগুলো জানিস তাই আমি বলছি তোদেরকে যে এই যে বললি যে ছোট ফ্র্যাগমেন্ট হলে খুব তাড়াতাড়ি মুভ করবে, তাই তো? আর বড় ফ্র্যাগমেন্ট হলে সে আস্তে আস্তে মুভ করবে। এই মুভমেন্টটা কেন হয়? ছোট ফ্র্যাগমেন্ট হলে কেন আস্তে আস্তে মুভ করবে? ছোট ফ্র্যাগমেন্ট বাকিদের জন্য বলি, ডিএনএটা আমাদের যারা জানিস না, একদমই যারা জানিস না তাদের জন্য বলছি যে ডিএনএ আমার নেগেটিভ চার্জ। আমরা বলেছি যে ফসফেট গ্রুপটা নেগেটিভ। তাহলে আমি কি করছি, ডিএনএটাকে আমি ধর তোর কাছে নানা রকম লেন্থের ডিএনএ আছে, ঠিক আছে? একটা ডিএনএ লেন্থ হচ্ছে ধর 50 বেস পেয়ার, আরেকটার 100, আরেকটা 200। তাহলে তুই কি করলি, এই তিনটে বেস পেয়ারের ডিএনএ তোর কাছে একটাই অ্যাম্পিউলের মধ্যে আছে, তুই সেটাকে লোড করে দিলি 11 জেল ইলেকট্রোফোরেসিসের মধ্যে। যে দিকটাতে লোড করলি সেই দিকটাতে নেগেটিভ চার্জ, তার উল্টো দিকে পজিটিভ চার্জ। তাহলে যেই তুই ইলেকট্রিক ফিল্ডে অ্যাপ্লাই করলি, পজিটিভ চার্জ আছে, ও পজিটিভের দিকে ধীরে ধীরে মুভ করা শুরু করবে। এবার ওরা বলছে যে যে যত ছোট সে ফাস্টার মুভ করছে, মানে খুব তাড়াতাড়ি পজিটিভ এন্ডের দিকে চলে যাচ্ছে, আর যে যত বড় সে তো স্লো মুভ করছে, তাই তো? এবার আমার কোশ্চেন হচ্ছে যে যে ছোট সে কেন ফাস্টার মুভ করছে? তার তো চার্জও কম, তাহলে তো তার স্লো মুভ করা উচিত ছিল। মিন্স যে ফোর্সটা লাগাতে পারছে না, একটা ফিক্সড ফোর্স আছে, এবার যত ছোট হচ্ছে মিন্স ওই ছোট ডিএনএ এটার উপরে বেশি ফোর্স লাগছে, তাই জন্য নিজের দিকে তাড়াতাড়ি টানতে পারছে, যেখানে বড়র উপরে ওটা মিন্স নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, চার্জটাও তো বাড়ছে ওর সঙ্গে। না, হচ্ছে না। আর কেউ ট্রাই কর। স্যার ওয়েটের জন্য, মলিকুলার ওয়েট। ওয়েট না, মলিকুলার ওয়েটের জন্য না, মলিকুলার ওয়েটের জন্য না। আর কেউ ট্রাই কর। এখানে আমার বেসিক্যালি চার্জের ওপর সেপারেশনই হচ্ছে না, এই কনসেপ্টটাই একদম ভুল। চার্জের ওপর কোনো সেপারেশনই হচ্ছে না, চার্জের ওপর সেপারেশন হচ্ছে না, চার্জের জন্য শুধুমাত্র মুভমেন্ট হচ্ছে। ওদের নেগেটিভ চার্জ, তাই ওরা পজিটিভের দিকে মুভ করছে। কিন্তু আমার সাইজ 50, ওর সাইজ 100, আর ওর সাইজ 200, তাই ও তাড়াতাড়ি যাবে এরকম কোনো গল্পই নেই এখানে। কারণ চার্জের বেসিসে এখানে কোনো মুভমেন্ট হচ্ছে না, সরি সেপারেশন হচ্ছে না, শুধুমাত্র মুভমেন্টটা হচ্ছে। কেন? কারণ যখন আমি 11 জেল ইলেকট্রোফোরেসিসটা চালাবো, পার ইউনিট এরিয়াতে একই ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাইড হয়, পার ইউনিট এরিয়াতে একই ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হয়। এবার তুই 50, 100, 200, 500, 1000 যে সাইজেরই ডিএনএ আনিস না কেন, তার পার ইউনিট এরিয়াতে একই অ্যামাউন্টের চার্জ থাকে। বোঝা গেল কথাটা? পার ইউনিট এরিয়াতে একই অ্যামাউন্টের চার্জ থাকে, ঠিক আছে? তার ফলে মুভমেন্টটা চার্জের উপর ডিপেন্ড করেই হয় না, সরি মুভমেন্ট বলছি আবার, সেপারেশনটা চার্জের উপর ডিপেন্ড করেই হয় না। কিন্তু তোর নেগেটিভ চার্জ লাগবে, নেগেটিভ চার্জ না থাকলে তুই মুভি করতে পারবি না। কিন্তু পার ইউনিট এরিয়াতে যে কোনো ডিএনএ মলিকিউলস, হোয়াট এভার ইটস প্রোক্যারিওটিক অর ইউক্যারিওটিক, যে কোনো ডিএনএ মলিকিউলস এর চার্জ সেম পার ইউনিট এরিয়াতে, ঠিক আছে? এটা হচ্ছে একদম ক্লিয়ার। এইবার তাহলে সেপারেশনটা তাহলে কিসের বেসিসে হচ্ছে? সেপারেশনটা হচ্ছে সাইজের বেসিসে। আমি ছোট, আমি তাড়াতাড়ি মুভ করছি, ও বেশি মোটা, ও স্লোলি মুভ করছে। কারণ কারণ কি? কারণ 11 যে ইলেকট্রোফোরেসিসে কি হয়, 11 লাগে আমাদের, 11টা অনেকটা আগারের মতন হয়। 11 মাঝখানে ছোট ছোট হোল থাকে, সেই হোলের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি মুভমেন্টটা হয় আমাদের ডিএনএ গুলো, ঠিক আছে? তাহলে যার সাইজ ছোট সে হোলের মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি মুভ করে বেরোতে পারবে, আর যার সাইজ বড় তার মুভমেন্ট ফ্রিকশনাল ফোর্সের জন্য স্লো ডাউন হবে। তাহলে এই বেসিসের ওপর দাঁড়িয়ে সেপারেশন হচ্ছে, কিন্তু চার্জের বেসিসে কিন্তু শুধুমাত্র মুভমেন্টই হচ্ছে।
সেপারেশন কিন্তু একদম হয় না অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস। ঠিক আছে, তাহলে এখানে যেটা বলছিলাম যে কি বলছে, অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস ওরা চালিয়ে দেখছে যে নানা রকম ফ্র্যাগমেন্টের ডিএনএ পাচ্ছে, কোনোটা সাইজ 200, কোনোটা সাইজ 400, কোনোটা 1000। তার মানেটা কি? তার মানে ওরা বুঝতে পারলো যে 200 বেস অন্তর অন্তর একটা স্ট্রাকচারাল রিপিট হয়েছে, 200 বেস অন্তর অন্তর। ঠিক আছে, সেই কারণেই ওই জায়গাটার পরে পরে গিয়ে কাট আউট হয়েছে। আরো যখন ফাইন টিউনিং ওরা করলো স্ট্রাকচারালটা দেখবার জন্য, পরবর্তীকালে নানা রকম মাইক্রোস্কোপ ইউজ করে যখন কাজ করলো, তখন ওরা দেখতে পারলো যে হ্যাঁ ঠিক তাই, যে 200 বেস পেয়ার পর্যন্তই ফোল্ডিংটা হচ্ছে, ওই হিস্টোন প্রোটিনটাকে র্যাপ আউট করে বসে আছে। ঠিক আছে, নিউক্লিওজোমের মধ্যে 200 বেস পেয়ারের পরে কিছুটা এরিয়া ফাঁকা, সেখানে কোনো প্রোটিন ইন্টারঅ্যাক্ট করছে না, আবার গিয়ে 200 এরিয়া নিউক্লিওজোমের সাথে ইন্টারঅ্যাক্ট করে বসে আছে। তাহলে যে এরিয়া নিউক্লিওজোম, হিস্টোন এসব প্রোটিন দিয়ে ইন্টারঅ্যাক্ট করে বসে আছে, সেই এরিয়াতে কিন্তু আমার নিউক্লিয়াস এনজাইমটা কোনো কাজ করতে পারছে না, বিকজ ডিএনএ ওয়াজ প্রোটেক্টেড বাই দেম, প্রোটিন দিয়ে প্রোটেক্টেড হয়ে আছে, ডিএনএ আসতেই পারছে না নিউক্লিয়াসের কাছে। কিন্তু যে এরিয়াতে গ্যাপ আছে, মানে 200 ইউনিটের পরে, সেই এরিয়াটাকে কিন্তু ডিস্ট্রয় করে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই একটা সিচুয়েশন হচ্ছে যে ডিএনএটা তার মানে কিন্তু কখনোই নেকেড অবস্থায় আমার সেলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে না। যদি নেকেড অবস্থায় ঘুরে বেড়াতো, নিউক্লিয়াস ওকে টোটালি ডিস্ট্রয় করে দিত। মানে সামহাউ ডিএনএ কিন্তু প্রোটেক্টেড আউট হচ্ছে। এইখান থেকে ওরা কনসেপ্টটা জেনারেট করলো, হিস্টোন, নিউক্লিওজোম, এই সমস্ত কনসেপ্টটা। ঠিক আছে, এই লাস্টের দিকে একটা পয়েন্ট লিখেছে, দিস সাজেস্ট দি প্রোটেকশনস অফ ডিএনএ ফ্রম দি নিউক্লিয়াস এনজাইম এট সার্টেন প্লেসেস along its entire length. Later it was hypothesized that the proteins interacting with the DNA in the chromatin are providing these types of the protections. যে প্রোটিনগুলো ইন্টারঅ্যাক্ট করছে তারাই এই প্রোটেকশনটা দিচ্ছে। সেইখান থেকেই আমি নিউক্লিওজোম মডেলটা রজার কনবার্গের পেলাম। কি বলছে? Nucleosome represents the beads as proposed in the beads on string organizations of chromatin. একটা স্ট্রিং এর মধ্যে, ঠিক আছে, যদি তুই কন্টিনিউয়াসলি বিড ঢোকাস, বা ধর বিড ছেড়ে দে, আমরা তো মালা গাঁথি, ঠিক আছে, সেই মালাতে ধর একটা একটা করে তুই ফুল ঢোকাচ্ছিস। ঠিক আছে, যে সুতোটা আছে ওটা বেসিক্যালি ডিএনএ, ফুলটা হচ্ছে প্রোটিন। তাহলে দেখবি দুটো ফুল ঢোকানোর মধ্যে কিন্তু অলওয়েজ একটা খুব ছোট হলেও গ্যাপ থেকেছে, যতই টাইট করিস না কেন ও একটু গ্যাপ থাকবেই, চোখে দেখতে পাবি না হয়তো, কিন্তু থাকবেই। ঠিক আছে, এইটাই হচ্ছে স্ট্রাকচারাল রিপিটেশন হচ্ছে এক একটা ফুল, ওটাই কিন্তু 200 বেস পেয়ার লেন্থ। আর দুটো ফুলের মাঝখানের গ্যাপ, ওইখানটাতে নিউক্লিয়াস এসে অ্যাটাক করছে, করে আমাকে ডিস্ট্রাকশনটা করে দিচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে সিচুয়েশনটা। তাহলে এটা বলছে বিডস, এরকম বিডস অফ স্ট্রিং তৈরি হচ্ছে। A nucleosome core composed of a disc-shaped structure of 8 histone protein. কি কি দিয়ে তৈরি হিস্টোন প্রোটিন গুলো সেগুলো আমরা জানি। 2 molecules of each of the 4 histones, H2A, H2B, H3 আর H4, এই চারটে হিস্টোনের প্রত্যেকটা দুটো করে মলিকুলস দিয়ে তৈরি হচ্ছে। এখানে মোটামুটি একটা স্ট্রাকচার আমি তোদেরকে দেখিয়েছি যে কেমন ভাবে আছে। সেল, তার নিউক্লিয়াস, তার মধ্যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমটার ভাগ কি দেখেছিস, নিউক্লিওজোম গুলো কেমন করে আছে। অ্যাকচুয়াল স্ট্রাকচারটা হচ্ছে একদম নিচের যে কালার স্ট্রাকচারটা, আর দেখ পুঁথির মতন ডিএনএটাকে পুরো ঘিরে রেখে দিয়েছে নিউক্লিওজোমটা, ওই কালো 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 যে গোল 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 গেছে ওগুলো নিউক্লিওজোম যেখানে লেখা আছে, ওইগুলো পুঁথির মতন পুরো সারা ডিএনএ কে র্যাপ আউট করে ও রেখে দিয়েছে। তার ফলে তুই ডিস্ট্রয় করতে পারছিস না চট করে ডিএনএ কে। The DNA helix is wrapped as super helical left-handed turn around this histone octamer core. Each histone core is enriched by 1.8 turns of DNA. এগুলো একটু মুখস্থ করে দিস, এগুলো কিছু বোঝানোর তো কিছু নেই, কোনটা কতটা র্যাপ আউট করেছে এটা একটু মুখস্থই করে দিস। ঠিক আছে, each nucleosome is about 10 nanometer in diameter. The H1 histone stays outside of the histone octamer. ওই যে বললাম অক্টামারে দেখ
যেগুলো বলেছি তাতে কিন্তু H1 নেই কোথাও। এখানে দেখ চারটে করে দুটো করে হিস্টোন আছে, কাদের কাদের? H2A, H2B, H3 আর H4। এর মধ্যে কিন্তু কোথাও H1 নেই। তাহলে H1 কোথায় গেল? H1 কিন্তু এই অক্টামারের বাইরে রয়েছে। হিস্টোন প্রোটিন কিন্তু ও কিন্তু বাইরে রয়েছে বসে, ঠিক আছে, ও কিন্তু বাইরে বসে রয়েছে। Adjacent nucleosomes are connected by a short stretch of DNA called linker DNA। এই লিঙ্কার ডিএনএ এর জায়গাটা দিয়ে আমার কিন্তু ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। Linker DNA is about 10 to 80 base pair in length. H1 histones bind to the linker DNA. H1 histones binds near the site where DNA enters and exits the nucleosome. The interactions of histones and DNA in nucleosome is stabilized by several types of non-covalent bonds. কোভালেন্ট বন্ডের কিন্তু এখানে কোনো জায়গা নেই। আমরা সবসময় কোভালেন্ট বন্ডের কত বড় বড় এনার্জি সেই নিয়ে আনন্দ করি, যেটা কোভালেন্ট বন্ড করতে পারলে বিশাল কিছু হয়ে যায়, কিন্তু আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে কিন্তু অলমোস্ট কোভালেন্ট বন্ডের কোনো জায়গা নেই। মেইন ইম্পর্টেন্সটাই হচ্ছে নন কোভালেন্ট বন্ড। কেন কেন ইম্পর্টেন্স? কারণ যদি নন কোভালেন্ট হয় ওটাকে আমি সহজে ব্রেক আউট করতে পারবো অল্প এনার্জি দিয়ে। আজকে ডিএনএ যাকে এরকম র্যাপ আউট হয়ে থাকার দরকার আছে, তাই ওই হিস্টোন গুলোকে র্যাপ আউট করে আছে, কালকে নাও থাকতে পারে। কালকে যখন ওর আমি রেপ্লিকেশন করব তখন আমি কি করে করব? এপিসার তো রেপ্লিকেশন পড়ানো শুরু করেছে, আমার তো ডিএনএ স্ট্র্যান্ডটা তো চাই, তাই না? ডিএনএ পলটাকে তো গিয়ে বাইন্ড করতে হবে। তাহলে ওকে যদি নিউক্লিওসোম বাইন্ড আউট করে বসে থাকে, তাহলে আমি কি ডিএনএ পল কোথায় গিয়ে বাইন্ড করবে? পারবে না বাইন্ড করতে। যখন ট্রান্সক্রিপশন হবে আরএনএ পলকে এসে বাইন্ড করতে হবে, আরএনএ পলিমারেজ কোথায় বাইন্ড করবে? ও তো হিস্টোন র্যাপ আউট হয়ে বসে আছে, আজকে আছে কালকে নাও থাকতে পারে। দ্যাটস ওয়াই আমার না থাকাটাই দরকার। সেই জন্য কিন্তু আমার এইগুলো কিন্তু নন কোভালেন্ট ইন্টারাকশনস হতে হবে, যাতে খুব সহজেই আমি ওদেরকে অল্প একটু এনার্জি দিয়ে ডিসোসিয়েট করে খুলে বের করে দিতে পারি, খুব বেশি কিছু হলে করতে না হয়, ঠিক আছে। এই হচ্ছে গল্প। এখানে প্যাকিং রেশিওটা বলেছে 7:1 by the formation of nucleosome. Nucleosome units organized into more compact structure of 30 nanometer in diameter called 30 nm fibers. মানে তুই যেভাবে মালাটা গাঁথলি, গাঁথবার পরেও কিন্তু তুই মালাটাকে আবার প্যাচ দিতে পারিস, আরো ছোট করতে পারিস, ওইটা হচ্ছে সেইটা। The H1 histone plays very important role in the formation of 30 nanometer fiber. খুব স্বাভাবিক ব্যাপার, দুটোর মাঝখানে যে থাকবে সে তো রোল প্লে করবেই। The formation of 30 nanometer fiber shortens the genetic materials about 7-fold. আরো 7-fold কমিয়ে দিল। The linker DNA regions in 30 nanometer structures are variably bent and twisted to attain folding patterns. These 30 nanometer fibers are further folded to form a metaphase chromosome during cell division. ঠিক আছে, এই হচ্ছে আমার নিউক্লিওজোমের পুরো গল্প মোটামুটি, ঠিক আছে। স্যার এই লিঙ্কার ডিএনএটা অ্যাকচুয়ালি কি? লিঙ্কার ডিএনএ হচ্ছে ধর দুটো নিউক্লিওসোম তো বাইন্ড করেছে, তার মাঝখানে যে পার্টটা যে ডিএনএটাতে ও বাইন্ড করতে পারেনি সেটা, এই যে দেখ এই ছবিটা দেখ, নিউক্লিওসোম বাইন্ড করে গেছে, H1 হিস্টোন এসে বাইন্ড করেছে, কোথায় বাইন্ড করেছে? লিঙ্কার ডিএনএ তে বাইন্ড করেছে, ঠিক আছে। এই ডিএনএটার পরে আবার একটা নিউক্লিওসোম এসে বাইন্ড করেছে। এগুলো মোটামুটি তোর কোথাও 10 কোথাও 80 এরকম বেস পেয়ারের লেন্থ হয়। যেরকম আমি বললাম, একটা ফুলের মালা যখন তুই গাঁথছিস তখন মাঝখানে একটা গ্যাপ থেকেই যাবে দুটো ফুলের মাঝখানে, কিন্তু সেই গ্যাপটা কি তুই গ্যারান্টি দিয়ে বলতে পারিস যে না এটা 1 মাইক্রোমিটারেরই গ্যাপ, সবসময় একই হবে? না, তা নয়। এখানেও ঠিক তাই, এটা বায়োলজিক্যাল সিচুয়েশন, তুই কখনোই গ্যারান্টি বলতে পারিস না, ঠিক আছে। তার ফলে এটার লেন্থটা একটু ভ্যারি করে। ওকে স্যার। ঠিক আছে, তাহলে এই পার্টটা হলো। দাঁড়া আচ্ছা, আচ্ছা ইউটিউবে আজকে একটু দেখি। এটা হচ্ছে ভাইরাসে মোরলেস একই, এটা কি বলছে একটু আলাদা, যে পার্টটা আলাদা সেই পার্টটাই আমি দিয়েছি। কি বলছে? ভাইরাস জিনোম exhibit extraordinary diversity with respect to the nucleic acid type, size, complexity and the information transfer pathways they follow.
Thus viral nucleic acids can be DNA or RNA. এই প্রথম আমি একটা জেনেটিক মেটেরিয়াল পেলাম যে কিনা RNA। এটা নিয়ে অলরেডি নানা রকমের কলিশন আছে যে আমাদের প্রথম জেনেটিক মেটেরিয়ালটা RNA ছিল না DNA ছিল। ঠিক আছে, জেনেটিক মেটেরিয়ালটা তো RNA থাকাটা অনেক বেশি সুবিধাজনক। হ্যাঁ, তো আমার 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 মতে RNA ছিল। এবার এখানে সাইন্টিফিক কমিউনিটি টোটালি দুটো ভাগে ভাগ করা আছে। যাই হোক, এগুলো তোদের দরকার নেই, লেখ তারপরে। আচ্ছা, তারপরে লেখার তো কিছু নেই, বল কি বলছে। ডবল স্ট্যান্ডার্ড আর সিঙ্গেল স্ট্যান্ডার্ড এরকম নানা রকম গ্রুপ ডিস্ট্রিবিউশন আছে, যে হোয়েদার দি ভাইরাল জেনোমিক ডিএনএ সে ডিএনএ না আরএনএ। যদি ডিএনএ হয় বা আরএনএ হয় সেটা ডবল স্ট্যান্ডার্ড না সিঙ্গেল স্ট্যান্ডার্ড, মনোপার্সিয়েট নাকি মাল্টিপার্সিয়েট, লিনিয়ার হতে হবে না সার্কুলার হতে হবে, অ্যাজ শর্ট অ্যাজ 2 কেবি মাত্র 2000 বেস পেয়ার, নাকি 2500 কেবি লং হতে হবে। ঠিক আছে, the goal of the virus is to replicate itself. To do so, viruses have evolved various strategies to replicate their genomes and produce the structural and catalytic proteins needed for the formations of new viruses. Viral genomes are expressed from mRNAs that are either nucleic acid in positive sense ও হতে পারে, নেগেটিভ সেন্সও হতে পারে। এখানে দেখ আমি একটা ছোট্ট ক্লাসিফিকেশন করে দেখিয়েছি, নানা রকমের হতে পারে। A virus is small electron microscopic parasite incapable of reproducing by its own. ভাইরাস কখনোই নিজের থেকে রেপ্লিকেশন করে বা রিপ্রোডিউস করতে পারে না, ওর হোস্ট লাগবে। হোস্ট ছাড়া ও কিছুতেই রেপ্লিকেট করতে পারবে না। সার্ভাইভস বাই ডিরেক্টিং দি হোস্ট সেল মেশিনারি ফর দি প্রোডাকশনস অফ দি মোর ভাইরাসেস। ও হোস্টে ঢুকে হোস্টের সেলের মেশিনারিটাকে চেঞ্জ করে দেয়। তোরা ব্যাকটেরিওফাজের সময়ও জিনিসটা দেখেছিস যে কি করে ও হোস্টের প্রোটিনগুলোকে মডিফাই করে ও কিন্তু নিজের কাজটা করে নিতে পারলো। Most of the viral genomes contain either double-stranded or single-stranded DNA as well as RNA in their genome, which may be either single-stranded or double-stranded. After the purifications and partial crystallizations of tobacco mosaic virus, the study of virus has inspired many scientists. এটা প্রথম করেছিল crystallization এই ডিএনএটা, which led to identification and characterizations of plant, bacteria, archaea and animal viruses. নানা রকমের ভাইরাস তারপরে থেকে ধীরে ধীরে আইডেন্টিফাই হওয়া শুরু হয়। ঠিক আছে, viruses are small submicroscopic obligate intercellular parasite which contains either DNA or RNA as a genome protected by virus encoded protein coat called capsid. এদের যেরকম নিউক্লিওজোম থাকে, ভাইরাসের সেরকম ক্যাপসিড প্রোটিন থাকে, যেটা দিয়ে কিনা ও কোটেড অবস্থায় থাকে। Viruses are mobile genetic elements depends on metabolic and biosynthetic machinery of host cells for their propagation. হোস্টের biosynthetic machineries এর উপর ও ডিপেন্ড করেই কাজ করতে পারে। Viruses cannot carry out their life sustaining functions outside the host cell. Outside the host cell, they are basically inactive particles. They cannot synthesize proteins as they lack ribosome নেই, and uses the host cell ribosome machinery for translating their mRNA into proteins. Viruses can neither generate nor store their ATP. কিছু করতে পারে না, স্টোরও করতে পারে না ATP, জেনারেটও করতে পারে না। But derive the necessary energy and other metabolic functions by parasitizing the host cell. হোস্ট সেল থেকে সমস্ত কিছু ওরাও কিন্তু গ্রহণ করে। ঠিক আছে, বেসিক মেটেরিয়াল such as amino acid, nucleic acid, lipid সমস্ত কিন্তু ও হোস্ট সেল থেকে পায়। Even though the viruses are speculated as form of proto-life, their inability to survive outside the living organisms does not make them as living organisms in the strict sense, and it is highly unlikely that they preceded cellular life during the evolutions of the earth. Some scientists even speculate that viruses have begun as raw segments of genetic code which got adapted to a parasitic form of existence. Virions are the complete virus particles that are produced by the assembly of the preformed viral components. মানে যখন সেল ফাটিয়ে যখন বেরোচ্ছে তখন ওগুলোকে আমরা ভিরিয়ান্স বলছি, যে ভাইরাসগুলো বেরোচ্ছে সমস্ত প্রিফর্ম ভাইরাল কম্পোনেন্টস গুলোকে নিয়ে তৈরি করে ও যেহেতু বের হচ্ছে, whose main function is to deliver its genome into the host cell for its expression. ঠিক আছে, তারপরে এগুলো নানা রকমের ভাইরাসের কথা বলা আছে, এগুলো একটু দেখিস। তবে এই লাস্টের প্যারাটা সেরকম ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ,
এটা না পড়লেও চলবে, তোদের এই পর্যন্ত পড়লেই হবে, এই পর্যন্ত পড়ে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, ভাইরাসের অর্গানাইজেশনটা, ভাইরাসের অর্গানাইজেশন সাধারণত দেয়ও না। আচ্ছা, এইবার হচ্ছে আমরা তো এতক্ষণ ক্রোমোজোমাল ডিএনএ নিয়ে বলেছি, মানে বেসিক্যালি নিউক্লিয়ার ডিএনএ। এবার মাইটোকন্ড্রিয়াতেও ডিএনএ রয়েছে, সেই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আর নিউক্লিয়ার ডিএনএ এর মধ্যে ডিফারেন্সটা কি আছে, কি বলছে? কি বলছে দেখ, the mitochondrial genome is circular whereas the nuclear genome linear. The mitochondrial genome is built of 16,569 DNA base pairs, whereas the nuclear genome is made of 3.3 billion DNA base pairs. মানে মাইটোকন্ড্রিয়ায় যে আমাদের ডিএনএটা রয়েছে সে মাত্র 16 কেবি বেস পেয়ার দিয়ে তৈরি। আর নিউক্লিয়ার জিনোমের সাইজ তো আমরা জানি অনেক বড়, অনেক বড় সাইজের ডিএনএ। এবার তাহলে মাইটোকন্ড্রিয়ায় আমার কেন ডিএনএটা রয়েছে? বেসিক্যালি যেটা মনে করা হয়, ইভলিউশনারি কোনো একটা হায়ার ইউক্যারিওট একটা লোয়ার প্রোক্যারিওটকে ইনগালফ করেছিল, খেয়ে ফেলেছিল, হয় না যেরকম প্রোটোজোয়া খেয়ে ফেলে, সেরকম ভাবে খেয়ে ফেলেছিল। খাওয়ার পরে বেটা কি করেছে, ওর মধ্যে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন নিয়ে বসে গেছে, মানে সেল ওকে পুরোপুরি ডাইজেস্ট করতে পারেনি বা করেনি, না করে কি করেছে, ও কিছু খাবার দাবার তৈরি করে সেলকে দিচ্ছে, সেলও খাবার দাবার তৈরি করে ওকে দিচ্ছে। দ্যাট উইল আলটিমেটলি ইভলভড ইনটু দ্য মাইটোকন্ড্রিয়া। এন্ডোসিম্বায়োটিক থিওরিটা আছে, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট সবই মনে করা হয় এইভাবেই তৈরি হয়েছে। তাহলে মাইটোকন্ড্রিয়াল জিনোম কোয়ান্টিটি 37 জিনস। The 30 mitochondrial gene encode to produce all instruct, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ধরনেরই জিনস গুলো রয়েছে তাদের যে প্রোটিন প্রোডাক্ট সেগুলো সবই কিন্তু হেল্প করে কোথায়, কোথায় হেল্প করছে? ওরা সবাই কিন্তু হেল্প করছে একই জায়গাতে, মাইটোকন্ড্রিয়াটাকে সঞ্চালন করতে। মাইটোকন্ড্রিয়ার নানা রকম কাজে, সেটা তোর মাইটোকন্ড্রিয়া কোনো ট্রান্সপোর্ট হোক, বা মাইটোকন্ড্রিয়া তো আমাদের মিল ইটিসিটা হচ্ছে, ইটিসি কোনো এনজাইম হোক, মোস্টলি কিন্তু সেটা মাইটোকন্ড্রিয়াল যে ডিএনএ আছে সেখান থেকেই আসছে। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কে সংক্ষেপে এমটি ডিএনএও বলে, এমটি, স্মল এম স্মল টি, ঠিক আছে, স্মল এম স্মল টি, এমটি ডিএনএও বলে। আর এটাকে মনে করা হয় ওই এন্ডোসিম্বায়োটিক থিওরি আছে, ওটা আমি একটু বলতে হবে, তো বলতে হবে, এখানে নেই ওটা। এন্ডোসিম্বায়োটিক থিওরি অনুযায়ী মাইটোকন্ড্রিয়াটা এসছে বেসিক্যালি, মাইটোকন্ড্রিয়া কোনো একটা লোয়ার প্রোক্যারিওটস বা রকম টাইপের কিছু হবে, ঠিক আছে, সেখান থেকে ইনগালফ করবার পরে আলটিমেটলি ইভলভ হয়েছে, ইভলভ হয়ে সেটা মাইটোকন্ড্রিয়া কনভার্টেড হয়েছে। ঠিক একই জিনিস ক্লোরোপ্লাস্টের জন্য মনে করা হয়। The small mitochondrial genome is not able to independently produce all of the proteins needed for the functional. Thus, mitochondria rely heavily on imported nuclear gene products. মানে ও একা একা কিন্তু এদের ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন করতে পারে না এই ডিএনএটা। এগুলো করতে গেলে ওকে কিন্তু নিউক্লিয়ার প্রোডাক্টস গুলোর উপর ডিপেন্ড করে থাকতে হয়। এই জন্যই বলছে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, মাইটোকন্ড্রিয়া কিছু তৈরি করে দিচ্ছে, আবার নিউক্লিয়াসও কিছু তৈরি করে ওকে হেল্প করছে। One mitochondria contains dozens of copies of its mitochondrial genome. In addition, each cell contains numerous mitochondria. Therefore, a given cell can contain several thousands of copies of mitochondrial genome, but only one copy of its nuclear genome. It's a difference. The mitochondrial genome is not enveloped. তো ক্রোমাটিন দিয়ে কোনো এনভেলপ থাকে না, ছোট সাইজের ডিএনএ তো যেরকম প্রোক্যারিওটস হয় সেরকম, ওদেরও কোনো এনভেলপ সেরকম ভাবে তো থাকে না, মাইটোকন্ড্রিয়ার মধ্যেই পড়ে থাকে। Mitochondrial genome contains few if any non-coding sequences. আমাদের জিনোমিক যে ডিএনএটা রয়েছে না নিউক্লিয়াসের মধ্যে, তার মোর দেন 90% কিন্তু কোডই করে না, কোনো কাজই করে না, ঠিক আছে, মোর দেন 90% কোনো কাজ করে না। কিন্তু মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কিন্তু সেটা না, খুব কম এরিয়াই আছে যেটা কিন্তু নন কোডিং। সাম মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আমরা এগুলোকে জাঙ্ক ডিএনএ বলি, ঠিক আছে, জাঙ্ক ডিএনএ বলি, যে না মোর দ্যান 90%, যেগুলো কেউ বলে 95, কেউ বলে 96, কেউ বলে 93, এক একজন এক এক রকম বলে। Some mitochondrial coding sequences do not follow the universal codon uses. যখন কোডন পড়ানো হবে তখন বুঝতে পারবে ইউনিভার্সাল কোডন রুলসটা ওরা ফলো করে না।
Some mitochondrial nucleotide base exhibit functional overlap between two genes. In other words, the same nucleotide can sometimes function as both the last base of one gene and the first base of the next gene. মানে আমাদের এখানে কি রকম হয়, একটা জিন শেষ হয়ে গেলে টার্মিনেশন হয়ে গেল, তারপরে আরেকটা জিন শুরু হলো, ঠিক আছে, ওর প্রমোটার থেকে আরেকটা জিন শুরু হলো। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে তা নয়, একটা জিন শেষ হলো, ওই জিনটার মাঝখান থেকেই হয়তো বা শেষের দিক থেকে হয়তো কিছুটা পার্ট নিয়ে আরেকটা জিন হয়তো শুরু হয়ে গেছে, এরকম হতেই পারে। The mitochondrial mode of inheritance is strictly maternal, whereas nuclear genomes inherited equally from both parents. Therefore, mitochondria-associated disease mutations are also always inherited maternally. Mitochondrial genes on both DNA strands are transcribed in a polysystronic manner. Large mitochondrial mRNA contain the instructions to build many different proteins. মানে একটাই mRNA তৈরি হয়েছে, কিন্তু সেখান থেকে নানা রকমের প্রোটিন আমরা পাচ্ছি, যেটা কিনা নিউক্লিয়ার ডিএনএ এর ক্ষেত্রে এটা খুব রেয়ার এক্সাম্পল, অথচ মাইটোকন্ড্রিয়ায় এরকমই হয়। ঠিক আছে, কোনো কোয়ারিজ থাকলে বল মাইটোকন্ড্রিয়াল ডিএনএটাকে নিয়ে। কোনো যে কোনো রকমের কোনো কোয়ারিজ থাকলে বল, এই পর্যন্তই বলবো আজকে, তো কোনো কোয়ারিজ থাকলে বল মাইটোকন্ড্রিয়াল ডিএনএ নিয়ে। ঠিক আছে, তাহলে সেন্ট পলসের তো রুটিন দিয়ে দিয়েছে, হ্যাঁ রুটিন দিয়েছে, ফাইনাল রুটিনটা তৈরি হলেই তারপরে আসবে। তোদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে কলেজে, আফটার 15 মানে 16 তারিখ থেকে 3 দিন সপ্তাহে আসতে হবে, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে কাজ। অল্টারনেট ডেজ না মনে হয় 2টো দিন মনে হয় পরপর আছে, আর একটা দিন মনে হয় আলাদা আছে, এরকম কিছু হবে একটা, আমার না ঠিক এক্স্যাক্টলি মনে নেই, বলেছে যেটা বলেছে এই মুহূর্তে মনে পড়ছে না। 2টো দিন মনে হয় পরপর আছে, আর একটা দিন সেটা মিন্স ওই ডিএম স্যার বলেছিল মিন্স কাল থেকে ক্লাস নেবে, ওটা স্যার শুধু ডিএম স্যার নেবে না বাকি সব টিচারই নেবে? না 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 না, এখন তো ছুটি, দেবাশিস স্যার কেন ক্লাস নিচ্ছে আমি জানি না, এই নিয়ে পরে কনফিউশন তৈরি হবে। যাই হোক, স্যারই ক্লাস নেবে, এখন কোনো টিচাররা ক্লাস নেবে না, ওই 8 তারিখ থেকেই ক্লাস নেওয়া শুরু হবে। 8 তারিখ থেকে অনলাইন ক্লাসেস আবার ফুল ফেজে চলবে 15 তারিখ পর্যন্ত, ঠিক আছে, আবার 16 তারিখ থেকে অফলাইন ক্লাস স্টার্ট হবে, তখন আর কোনো অনলাইন ক্লাস হবে না। পাসেরটা হতে পারে অনলাইন ক্লাস, অনার্সের কোনো অনলাইন ক্লাস হবে না। পাস তো মানে তোদের কেমিস্ট্রি আছে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিক্যালটাও শুরু হবে, এই ইয়ারের যে প্র্যাকটিক্যালটা আছে সেই প্র্যাকটিক্যালটাও অল্প অল্প আগে ইয়ারের গুলো সেমিস্টার পরে ওটা নিয়ে কোনো কথা হয়নি, ওটা নিয়ে এখনো পর্যন্ত কোনো কথা হয়নি, ঠিক আছে। আজকে তো এই মিটিংটা হলো, এরপরে আবার হয়তো আমি 8 তারিখের পরে যাব, দেখি তখন কথাবার্তা বলবো। স্যার ইন্টারনাল কবে হতে পারে? এবার বলাটা খুব মুশকিল, আর অন্যবার তো ডিসেম্বরের দিকে হয়ে যায়, এবার দেখা যাক কবে নিতে বলে, ডিসেম্বরের দিকে হওয়াটা খুব মুশকিল, ঠিক আছে, ঠিক আছে চল তাহলে।